শুনতে থাকুন H.P. লাভক্রাফটের কাহিনী অবলম্বনে নামহীন শহর। আচ্ছা, এই হরপ্পা আর মহেঞ্জোদারো বলে দুটো শহর আছে, এদের আসল নাম কি ছিল বলুন তো? মানে হরপ্পা আর মহেঞ্জোদারো তো আমাদের দেওয়া নাম, এই শহরের লোকেরা শহরটাকে কি নামে ডাকতেন? আজ কিছু নিশ্চিত করে বলা অসম্ভব। তবে নাম যাই হোক না কেন, এইসব ফাঁকা হয়ে যাওয়া শহরে সব থেকে বড় প্রশ্ন, এখানকার লোকজন হঠাৎ গেল কোথায়? ইতিহাস বই নামিয়ে রেখে যদি কল্পনার ডানায় ভর দেওয়া যায়, তাহলে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিছু আশ্চর্য সম্ভাবনা উঠে আসে। তেমনই এক সম্ভাবনার গল্প বলবো আজ। H.P. লাভক্রাফটের গল্প নেমলেস সিটি। নেমলেস সিটি লাভক্রাফটের নিজের ভীষণ পছন্দের গল্প ছিল, যদিও বেশ কিছু সমসাময়িক ম্যাগাজিন গল্পটিকে রিজেক্ট করে। প্রথম প্রকাশিত হয় 1921 সালে উলভারিন নামক প্রেস জার্নালে। আজ গল্পের শেষে আরেকটি রহস্য ভেদ হবে। শুনতে থাকুন H.P. লাভক্রাফটের গল্প দি নেমলেস সিটি অবলম্বনে আমাদের আজকের গল্প নামহীন শহর। নামহীন শহরে প্রথমবার পা রাখার সঙ্গে সঙ্গে কে যেন আমার কানে বলে দিয়েছিল এ শহরটা অভিশপ্ত। বলতে গেলে একদিন হঠাৎ করেই শহরখানা খুঁজে পেয়েছিলাম আমি। দিনটার কথা আজও মনে আছে। জ্যোৎস্না রাতে এক রুক্ষ বিপদ সংকুল উপত্যকার মধ্যে দিয়ে আমি হাঁটছিলাম। সেই সময় দূরে তাকিয়ে দিগন্তের কাছে বালির সমুদ্রের উপরে দেখলাম এক শহরের ধ্বংসাবশেষের চিহ্ন দেখা যাচ্ছে। যেন লণ্ডভণ্ড করা কবরের ভিতর থেকে মৃতদেহের অংশ বেরিয়ে এসেছে। এত দূর থেকে চোখে পড়া শহরের ক্ষয়ে যাওয়া পাথরগুলো যেন আমার মনের মধ্যে কি এক অজানা ভয়ের সংকেত এনে দেয়। একটা ভাঙা পাহাড়ের বুকে জেগে থাকা একটা জরাজীর্ণ পিরামিড দেখেছিলাম। মনে হয়েছিল মানুষের পরিচিত আদিমতম পিরামিডের থেকেও বহু বছর আগে তৈরি হয়েছিল এই পিরামিড। এমন গোপনীয় কিছু এই ভেঙে পড়া পাথরগুলো এক জায়গায় জড়ো হয়ে রক্ষা করছে, যা মানুষের জানার কথা নয়। আরব মরুভূমির কাছেই কোনো এক জায়গায় লুকিয়ে আছে আকাশ ছোঁয়া পাহাড়ের গা কেটে গড়ে ওঠা নামহীন শহর। শহরের সমস্ত স্থাপত্য আজ চূর্ণ বিচূর্ণ। নিচু দেওয়ালগুলো অগণিত সময়ের বালির আড়ালে প্রায় ঢাকা পড়ে গেছে। যে সভ্যতাকে ঘিরে এই শহর গড়ে উঠেছিল সেটা এতই প্রাচীন যে আজকের পৃথিবীতে সে সভ্যতার ব্যাপারে কোনো গাল গল্প শোনা যায় না। ফলে শহরের আসল নামটা কি তা কেউ বলতে পারে না। শুধু এটুকু শোনা যায়, যেসব ট্রাইব এখানে থাকতো তাদের সবাই কোনো অজ্ঞাত কারণে জায়গাটাকে ছেড়ে চলে গিয়েছিল। কুখ্যাত তান্ত্রিক আব্দুল আল হজরত নাকি স্বপ্নে এই শহরটাকে দেখেছিলেন কয়েকবার। এই জায়গাটাকে নিয়েই লিখেছিলেন সেই বিখ্যাত পংক্তি, দ্যাট ইজ নট ডেড হুইচ ক্যান ইটারনাল লাই, অ্যান্ড উইথ স্ট্রেঞ্জ ইয়ন্স ইভেন ডেথ মে ডাই। লোকমুখে খানিক শুনে এবং পত্রপত্রিকায় শহরটা সম্পর্কে কিছু লেখাপড়া করে আমার মনে আগ্রহ জন্মায়। কিছুদিন ইতস্তত করে শেষে মনস্থির করে একদিন বেরিয়ে পড়লাম। ঠিক করলাম উটের পিঠে মরুভূমিটা পার হয়ে
খুঁজে বের করব শহরটা। শহরটা খুঁজে পেয়ে যতটা খুশি হয়েছিলাম, আজ সেদিনের কথা মনে পড়লে তা থেকে ঢের বেশি ভয়ের করাল ছায়া ঘনিয়ে আসে আমার মনের ভিতর। এখনো আমার জানলার পর্দায় ঝোড়ো হাওয়ার ঝাপটা এসে লাগলে আমি সন্ত্রস্ত হয়ে উঠি। শহরের কাছাকাছি যখন পৌঁছালাম তখন রাত নেমে গিয়েছে। বুঝলাম এত রাতে ভিতরে ঢোকা উচিত হবে না। উঠ থেকে নেমে বালির উপরে বসেই অপেক্ষা করতে লাগলাম। একসময় পূবের আকাশ ছাই রং হয়ে উঠল, আকাশের তারাগুলো মিলিয়ে গেল। তারপর ছাই রং ধীরে ধীরে মুছে গিয়ে সোনালি আর লালচে জল রঙে ভরে উঠল আকাশের কোণ। হঠাৎ আমার মনে হলো শহরের বিরাট পাথরগুলোর মাঝে যেন একটা মৃদু বালির ঝড় উঠেছে। এদিকে আকাশে কিন্তু ঝড়ের কোনো চিহ্ন নেই। কিছুক্ষণ অবাক হয়ে সেই দৃশ্যের দিকে চেয়েছিলাম। এমন সময় দেখি আকাশের কোণে ভোরের সূর্যের একটা রেখা দেখা গেছে। মনে হলো বহু দূরে মৃদু সুরেলা একটা শব্দ বাজতে শুরু করেছে। খুশি মনে আবার উঠটা শহরের দিকে চালিয়ে নিয়ে চললাম আমি। যে বিচিত্র আকৃতির সৌধ আর বাড়িঘরের মধ্যে দিয়ে আমি চললাম, তার কোনোটার গায়ে এ শহরের আদি বাসিন্দাদের সম্পর্কে কিছু লেখাজোখা নেই। বেশ কিছুক্ষণ কেবল এমন কোনো চিহ্নের সন্ধানে ঘুরে বেড়ালাম যাতে অন্তত এটা বোঝা যায় যে এই শহরটা মানুষের হাতেই তৈরি। সঙ্গে কিছু যন্ত্রপাতি নিয়ে গেছিলাম। সেসব দিয়ে পাথুরে মাটির ওপর কয়েক জায়গায় খোঁড়াখুঁড়ি করলাম। অবশ্য তাতে কিছুই লাভ হলো না। শেষে আবার রাত নামতে ঠান্ডা হাওয়া কোথা থেকে ভয়ের রেশ বয়ে আনলো আমার মনের ভিতরে। সেখানে থাকতে আর সাহস হলো না আমার। ঘরবাড়ি থেকে কিছু দূর গিয়ে একটা ফাঁকা জায়গা দেখে আমি শোবার ব্যবস্থা করলাম। আর সঙ্গে সঙ্গে মনে হলো আমার পেছনের স্থাপত্যগুলোর মধ্যে আবার একটা ঘূর্ণায়মান বালির ঝড় উঠেছে। খেয়াল করলাম গোল চাঁদের প্রায় সমস্তটাই দেখা যাচ্ছে। আকাশে মেঘ নেই, মরুভূমির বাকি জায়গা শান্ত। এমন আশ্চর্য ঝড় আমি কোনো দিন দেখিনি। সনসন করে একটা শব্দ করে শহরময় যেন ঘুরে বেড়াচ্ছে ঝড়টা। সেটা নিয়ে আর মাথা না ঘামিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ভোরের দিকে ঘুম ভাঙল। মনে হলো ঘুমের মধ্যে কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। আপাতত চারদিক আশ্চর্য রকম শান্ত হয়ে আছে। এই সময় হঠাৎ করে সমতল থেকে 100 মিটার উপরে পাথুরে পাহাড়ের একেবারে পেটের কাছে একটা লাল পাথরের সমতল ভূমি চোখে পড়ল। ভালো করে তাকাতেই বুঝলাম ওইখানে কিছু মানুষের বসবাসের চিহ্ন আছে। আমার মনটা খুশি হয়ে উঠল। সমতল ভূমির প্রান্ত বরাবর কিছু ধ্বংস হয়ে যাওয়া পাথরের বাড়ি ও মন্দির চোখে পড়ল। কত বছরের মরুঝড় বয়ে গেছে এই শহরের ওপর দিয়ে। জানি না কেন মনের ভিতরে কেউ যেন বলে গেল এর ভেতরে কয়েকশো বছরের গোপনীয়তা রক্ষা করা আছে। সেই রহস্যের টানেই আমি কোদাল দিয়ে পাথরের উপর রাস্তা করতে করতে সামনের দিকে এগোতে লাগলাম।
সমতল ভূমির উপরে উঠে কিছু দূর এগিয়ে যেতেই বুঝলাম এখান থেকে আবার খাড়া পাহাড় উঠে গেছে এবং সেই পাহাড়ের গায়ে একটা ছোট গুহার মতো ফাঁক চোখে পড়ল আমার। কৌতূহলের বশে এগিয়ে গিয়ে তার ভিতরে ঢুকলাম আমি। দুপাশ ভালো করে লক্ষ্য করতে দেখলাম পাথরের দেওয়ালের গায়ে হারিয়ে যাওয়া সভ্যতার কিছু চিহ্ন আঁকা আছে। চিহ্নগুলোর কোনো অর্থ বুঝলাম না, তাও মন বলল মরুভূমিতে পরিণত হওয়ার আগে এই গুহাটা একটা মন্দিরের প্রবেশ পথ ছিল। যদিও কোনো মূর্তি বা দেবতার ছবি জাতীয় কিছু চোখে পড়ল না, তবে পাথরগুলো দেখে মনে হলো সেগুলোতে মানুষের হাত পড়েছে। খানিকটা এগিয়ে নিচে নামতে একটা ঘুপচি ঘরের মেঝে দেখতে পেলাম। মাটির বেশ খানিকটা নিচে ঘরটা, এবং ঘরের ছাদটা এতটাই নিচে যে সেই ঘরের ভিতরে নেমে আমি সোজা হয়ে দাঁড়াতে পারলাম না। তবে নিচু হলেও ঘরটা ভীষণ চওড়া। আমার মশালের আলো তার পুরোটা আলোকিত করতে পারল না। মশাল হাতে এগিয়ে ঘরের কয়েকটা কোণে পৌঁছতে আমি শিউরে উঠলাম। এমন কিছু চিহ্ন সেখানে দেখলাম যাতে মনে হলো এখানে যারা প্রার্থনা করত তারা কোনো সাধারণ মানুষ ছিল না। সমস্ত জায়গাটা ঘুরে দেখে হামাগুড়ি দিয়ে আমি বেরিয়ে এলাম। ধীরে ধীরে রাত নামল, তবে এতক্ষণ এই পরিত্যক্ত প্রাচীন শহরে যা দেখেছি তাতে আমার কৌতূহল ভয়কে ছাপিয়ে গেছে। আরও দু একটা গুহামুখ আবিষ্কার করে আমি তার ভেতরে কিছু আশ্চর্য পাথর আর চিহ্নের খোঁজে এগোতে লাগলাম। এবার যে ঘরটা খুঁজে পেলাম সেটাও আগেরটার মতোই নিচু, তবে চওড়ায় কিছুটা ছোট, এবং সব থেকে বড় কথা, ঘরের এক প্রান্তে একটা সরু প্যাসেজ কোথায় যেন এগিয়ে গেছে। সেই অন্ধকার প্যাসেজের সামনে দাঁড়িয়ে তার ভিতরে ঢোকা উচিত হবে কিনা ভাবছি, এমন সময় কানে এলো বাইরে থেকে একটা চিঁচি শব্দ। মন্দিরের বাইরে দাঁড় করানো আমার উটটা রাত্রির নিস্তব্ধতা খান খান করে বারবার ডেকে উঠছে। গুহামুখ থেকে বাইরে বেরিয়ে এলাম। উটটা কি কারণে ভয় পেয়েছে সেটা দেখা দরকার। বাইরে আসতে কিন্তু কিছুই চোখে পড়ল না। পরিষ্কার ঝকঝকে চাঁদ ঝুলে আছে আকাশে। এই ধ্বংসপ্রাপ্ত শহরের উপর ভাসতে থাকা মেঘের স্তরকে রূপালী রঙে ভিজিয়ে দিয়েছে জ্যোৎস্না। মনে হলো রাতের এই কনকনে ঠান্ডা হাওয়াতেই অস্বস্তি বোধ করছে উটটা। প্রাণীটাকে অন্য জায়গায় চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কাছাকাছি যেতেই অবাক হয়ে গেলাম। কই, এই জায়গাটায় তো তেমন হাওয়া নেই। বিশেষ করে এই ধরনের প্রাণীর এইটুকু ঠান্ডায় ভয় পেয়ে চিৎকার করে ওঠা মোটেই স্বাভাবিক নয়। ব্যাপারটায় এতটাই অবাক হলাম যে আবার একটা ভয়ের স্রোত আমাকে চেপে ধরল। মনে পড়ে গেল দূর থেকে পাহাড়গুলোর মাঝখানে যে ঘূর্ণিঝড়টাকে ঘুরপাক খেতে দেখেছিলাম সেটার কথা। মন বলল ঝড়টা কোনো স্বাভাবিক হাওয়ার স্রোত নয়। একটা বুদ্ধি এলো মাথায়। আকাশে ঝড় থাকে না যখন, তার মানে ঝড়টা এই শহরের কোনো জায়গা থেকেই ওঠে, এবং সেই জায়গাটা খুঁজে বের করার একটা সহজ পদ্ধতি আছে।
নরম বালির ওপর বয়ে যাওয়া হাওয়ার দাগ লক্ষ্য করে দেখার চেষ্টা করলাম। লম্বা লম্বা দাগ অনুসরণ করে খানিকক্ষণ হাঁটতেই একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম বহু দূরের বিরাট পাহাড়ের বুকে জেগে থাকা একটা প্রাগৈতিহাসিক দৈত্যাকৃতি মন্দিরের গায়ের ফাটলের মধ্যে থেকে বেরিয়ে আসছে হাওয়াটা। মনের ভিতর জমা হতে থাকা প্রশ্নগুলো আমাকে সেই দিকে টেনে নিয়ে চলল। যত কাছে গেলাম দেখলাম মন্দিরের গায়ের সেই ফাটলটার অনেকটাই বালি আর জমাট বাঁধা পাথরের চাইতে ভরে গেছে। ফাটলের বাকি অংশটা দিয়ে এত কনকনে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছে যে সেই হাওয়াতেই আমার মশালটা প্রায় নিভে এলো এবং মশালের আলো কমে আসতেই আমার আর ভেতরে ঢোকার সাহস হলো না। শনশন করে একটা আওয়াজ করে বয়ে চলেছে হাওয়াটা। তবে হতবাক হয়ে আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতেই আস্তে আস্তে হাওয়ার স্রোত কমে এলো। কেন জানি না আমার মনে হলো হাওয়াটা কমে এলেও অন্য কিছু একটা যেন এসে জড়ো হয়েছে এই পাথুরে জায়গাটায়। মুখ তুলে আমি চাঁদের দিকে তাকালাম। যেন ঠিক চাঁদ নয়, আকাশের বুক ভেসে যাচ্ছে জলে, আর সেই জলের উপর চাঁদের ছায়া পড়েছে। তীর তীর করে কাঁপছে ছায়াটা। কৌতূহল ততক্ষণে আমাকে গ্রাস করেছে। হাওয়াটা কমে আসতেই ফাটলের ভেতরে প্রবেশ করলাম আমি। ঢুকতেই বুঝতে পারলাম আগে যতটা ভেবেছিলাম মন্দিরটা তার থেকে অনেকটা বড়। টানেলটা পার হয়ে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলাম এর সিলিংয়ের যা উচ্চতা তাতে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি। দেওয়ালের দিকে তাকাতে মনটা খুশি হয়ে উঠল। এই প্রথম আদিম মানুষের হাতে আঁকা ছবি চোখে পড়ল। বেশিরভাগেরই রং উঠে গেছে। দুটো পিলারের গায়ে বিচিত্র জ্যামিতিক নকশাও চোখে পড়ল। মশালটা সেদিকে ফেলে দেখলাম সিলিংটা পরিষ্কার একটা আয়তক্ষেত্র। মানুষের হস্তক্ষেপ ছাড়া এমন নিখুঁত জ্যামিতিক আকৃতি তৈরি হতে পারে না। তবে আদিম মানুষ ঠিক কোন যন্ত্র দিয়ে এমন নিখুঁত আকৃতি তৈরি করেছিল বুঝতে পারলাম না। ঠিক এই সময় আচমকা মশালের আলোটা আমার দৃষ্টি একটা বিশেষ দিকে আকর্ষণ করল। দেখলাম পাথরের গায়ে একটা মানুষের হাতে তৈরি দরজা খোদাই করা আছে এবং সেই দরজার মধ্যে দিয়েই ঠান্ডা কনকনে হাওয়াটা আপাতত বেরিয়ে আসছে। দরজার ভিতরে আলো ফেলতে দেখলাম একটা অন্ধকার টানেল নিচের দিকে নেমে গিয়েছে। টানেলের ভিতরে সিঁড়ির ধাপ চোখে পড়ল। আজও ঘুমের মধ্যে সেই সিঁড়িগুলোকে দেখতে পাই আমি, কারণ আজ জানতে পেরেছি সেই সিঁড়িগুলো ঠিক কোথায় নিয়ে যায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের পায়ের শব্দ ছাড়া আর কিছুই কানে আসছিল না আমার। নানা রকম ভাবনা খেলা করছিল মনের মধ্যে। আরব দেশের উন্মাদ তান্ত্রিকদের নানাবিধ সতর্কবাণী ঘুরে বেড়াচ্ছিল মাথার ভেতরে। বারবার মনে পড়ছিল তাদের অমোঘ সতর্ক বার্তা।
নামহীন শহরের ব্যাপারে যত কম জানা যায় ততই ভালো। কিন্তু তাও সেই সম্ভাবনা আমার সিঁড়ি দিয়ে নামার আগ্রহকে দমিয়ে রাখতে পারছিল না। একটা ভৌতিক কুয়োর মতো আমাকে ক্রমাগত নিচের দিকে নিয়ে চলল সেই টানেলটা। মশালের আলোতে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ যাওয়ার পরে আমি সময়ের হিসেব হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পর পথ শেষ হলো একটা সমতল মেঝের উপরে। আমার পাগুলো প্রায় অবশ হয়ে এসেছে এতক্ষণে। হাতের মশালটা ভীষণ ভারী মনে হচ্ছে। এই জায়গাটাতে হামাগুড়ি দেওয়ার মতো জায়গাও নেই। কোন রকমে বুকে হেঁটে জায়গাটা পার হয়ে আসতে আবার সিঁড়ির ধাপ দেখতে পেলাম। সেটা ধরে কিছু দূর নামতেই জানি না কেন আমার মশালের আলো কয়েকবার দপদপ করে ক্ষীণ হয়ে এলো। আলো এত কমে এলো যে অন্ধের মতো কেবল পা দিয়ে পথ খুঁজে নেওয়া ছাড়া আর উপায় রইল না। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার ভয় করতে লাগলো। যত পবিত্র মন্ত্র আজ অব্দি শিখে এসেছি তার সব কটা পর পর আউড়ে যেতে লাগলাম। এমন করে কতক্ষণ সময় কাটলো জানি না। হঠাৎ আমার পা আবার একটা সমতল জমিতে এসে ঠেকল। মশালটা তুলে ধরে দেখলাম যে বিরাট ঘরটার মধ্যে এসে আমি দাঁড়িয়েছি তার ছাদ আগের ছাদের তুলনায় খানিকটা উঁচুতে। এখানেও সোজা হয়ে দাঁড়ানো যায় না, কিন্তু হাঁটুতে ভর দিয়ে এগোনোর মতো জায়গা আছে। চারপাশটা খানিকটা খেয়াল করতেই একটা আশ্চর্য ব্যাপার আবিষ্কার করলাম। আমি একটা অতিকায় হল ঘরের একেবারে মাঝামাঝি দাঁড়িয়ে আছি এবং আমার দুপাশ জুড়ে সার দিয়ে কিছু বাক্স সাজিয়ে রাখা আছে। কাঁচের পাল্লা লাগানো কাঠের বাক্স, সংখ্যায় কয়েক হাজারের কম হবে না। সেই সুপ্রাচীন আদিম মন্দিরের ভিতরে কাঁচ আর কাঠের বাক্স কি করে হাজির হলো ভাবতেই আমার মাথা গুলিয়ে গেল। বাক্সগুলো নির্দিষ্ট দূরত্বে প্যাসেজের মধ্যে সাজানো, ঠিক যেন লাইন দিয়ে কফিন রাখা আছে। দু একটা বাক্স সরানোর চেষ্টা করতেই বুঝলাম সেগুলো মাটির সঙ্গে শক্ত করে গাঁথা। অন্ধকারের মধ্যেও আমি কল্পনা করলাম সার সার কফিন আকৃতির বাক্সের গোলক ধাঁধার মধ্যে দিয়ে একটা মানুষ হাতড়ে হাতড়ে এগিয়ে চলেছে। ভেবেছিলাম এই অন্ধকারের মাঝে আর কিছুই দেখতে পাবো না, কিন্তু খানিকক্ষণ সেইভাবে চলতেই একটা জিনিস দেখতে পেলাম, একটা সাদাটে আলোর আভা। দৌড়াতে দৌড়াতেই আচমকা মনে হলো আমার সামনে একটা আলো ধীরে ধীরে বেড়ে উঠছে। বুঝলাম করিডোরের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই ভূগর্ভস্থ গুহার ভিতরে কোনো অজ্ঞাত পদার্থ করিডোরের শেষ প্রান্তটাকে আলোকোজ্জ্বল করে রেখেছে। যত সামনে এগোলাম আলোর তীব্রতা বেড়েই চলল। আরও কিছুটা সামনে এগোতেই বুঝলাম এতক্ষণ যা কল্পনা করেছিলাম তার সমস্তটাই ভুল। এই বিরাট জায়গাটা প্রাচীন মন্দিরের কোনো ধ্বংসস্তূপ নয়, বরঞ্চ বাইরের মন্দিরের ভিতরে লুকিয়ে থাকা আর একটা মন্দিরের ভিতরে এসে পড়েছি আমি।
এই নতুন গোপন মন্দিরের দেওয়ালে ও ছাদে সার বেঁধে নিখুঁত কিছু ছবি আঁকা রয়েছে, যার বর্ণনা দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে সেই ছবিগুলোর ঠিক নিচে আবার লাইন দিয়ে সেই কাঠের বাক্সগুলো রাখা আছে। এখন উজ্জ্বল আলোতে বাক্সের ভিতরগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। প্রতিটা বাক্সের ভিতরে রাখা আছে একটা করে মামি, না মানুষের নয়, এমন অদ্ভুত দুঃস্বপ্নের জীব এই পৃথিবীতে জন্মানো অসম্ভব। তবে মনে হলো প্রাণীগুলো সরীসৃপ জাতীয়, কুমির এবং শিলের মাঝামাঝি ধরনের কোনো প্রাণী এরা। আকারে ছোটখাটো মানুষের মতোই, সামনের দুটো পা ছোট। আধুনিক মানুষের হাতের সঙ্গে বেশ কিছু মিল আছে তাতে। সব থেকে আশ্চর্য তাদের মাথার আকৃতি। একবার তাকালে বিড়াল, বুলডগ ও মানুষের মাঝামাঝি কোনো একটা জীবকে ভেবে নেওয়া যায়। প্রশস্ত কপাল, ছোট ছোট শিং আছে সেই কপালে। মুখের মধ্যে নাকের কোনো অস্তিত্ব নেই। কুমিরের মতো চোয়াল বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে এসেছে, অথচ এই বিরাট শরীরের মধ্যেই কোথায় যেন একটা বুদ্ধির আভাস আছে। তাদের পরনে ঝুলছে হিরে মাণিক্য খচিত রাজকীয় ঝলমলে পোশাক। দেওয়ালে আঁকা অতীতের ছবিগুলোর দিকে তাকাতে বুঝতে পারলাম, নামহীন শহরের বুকে যে সভ্যতা গড়ে উঠেছিল তাদের কাছে এই প্রাণীদের অবস্থান ছিল উঁচুতে। ছবিতে অচেনা কোনো সমুদ্রের ধারে কিংবা বিচিত্র কোনো প্রাকৃতিক দৃশ্যের মাঝে এই প্রাণীদের জীবনযাত্রার ছবি আঁকা হয়েছে। দেখতে দেখতে মনে হলো ছবিগুলো হয়তো প্রতীকী। সম্ভবত নামহীন শহরের বাসিন্দাদের কাছে এই বিচিত্র প্রাণীগুলো ছিল উপাস্য দেবতা, তাই এদেরকে এরকম বাড়িয়ে চড়িয়ে আঁকা হয়েছে। দেবতাদের ছবির মধ্যে দিয়েই নিজেদের সভ্যতার ইতিহাস লিখে গেছে এরা। প্রতীকের আবরণটুকু উন্মোচন করলেই আসল সত্যিটা জানতে পারব। মনে মনে কল্পনা করার চেষ্টা করলাম, একসময় উপরের এই শহরে একটা সচল মানব সভ্যতার অস্তিত্ব ছিল। মনে হলো শহরের উপর ঘটে যাওয়া যুদ্ধ, বিগ্রহ, আর্তনাদ, চিৎকারগুলো যেন নিজের চোখে দেখতে পাচ্ছি আমি। শুনতে পাচ্ছি সেই সব শব্দ। একটু একটু করে নগরের ইতিহাস উন্মোচিত হলো আমার চোখের সামনে। আফ্রিকা মহাদেশ সমুদ্র থেকে জেগে উঠবার বহু আগে এইখানে একটা শহর ছিল। সময়ের নিয়মে একসময় সমুদ্র সরে গিয়ে মরুভূমি গ্রাস করে ফেলল শহরটাকে। আগে যে লক্ষ বছরের সভ্যতা এই শহরকে ঘিরে গড়ে উঠেছিল তা একটু একটু করে হারিয়ে যেতে শুরু করলো। ছবির ওপর ঝুঁকে পড়তে সেই সব দৃশ্য ফুটে উঠল আমার চোখের সামনে। কি করে একটা বিরাট ঐতিহাসিক সভ্যতা একটু একটু করে হারিয়ে যেতে, ভেঙে পড়তে শুরু করলো আগ্রাসী মরুভূমির গ্রাসে। হারিয়ে যেতে লাগলো তাদের ধর্মাচরণ, জীবনযাত্রা, রীতিনীতি। ঠিক এই সময় মরুভূমির আগ্রাসন রুখে দাঁড়ালো মন্দিরের কিছু পুরোহিত। তারা একজোট হয়ে প্রচার করতে লাগলো যে এই পাহাড় ঘেরা শহরের বহু নিচে এক সাজানো সুন্দর মায়ানগরীর অস্তিত্ব আছে। সবাই মিলে সেখানে নেমে গেলে মরুভূমির আগ্রাসন আর কোনো ক্ষতি করতে পারবে না। আজ থেকে প্রায় 1 কোটি বছর আগে এই শহরের বাসিন্দারা মাটি ছেড়ে নেমে গিয়েছিল। মাটির তলায় সেই
অজানা মায়ানগরীতে। তারপর থেকেই ধ্বংসস্তূপে পরিণত হয় নামহীন শহর। বহু বছরের জীবনযাত্রার ছাপ মাটির ওপর রেখে হারিয়ে যায় পাতালের গহ্বরে। সেই হারিয়ে যাওয়া জীবনযাত্রার ইতিহাসই হয়তো শিল্পীর ছেনি হাতুড়ি রেখে গেছে মাটির নিচের এই টানেলে। ছবিগুলোর দিকে চেয়ে থাকতে থাকতে বেশ কিছু জায়গা চিনতে পারলাম, তবে আমার মন বলল কিছু কিছু জিনিস ইচ্ছা করেই ইতিহাস থেকে বাদ দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ মৃত্যু কিংবা মৃত্যু পরবর্তী রিচুয়াল সম্পর্কে কোনো লেখা বা ছবি আমি দেখতে পেলাম না, অথচ যুদ্ধ কিংবা মহামারীর বিবরণ রয়েছে। বোঝা যায় মৃত্যু নিয়ে তাদের তেমন মাথা ব্যথা ছিল না। অমরত্ব যে কেবল একটা মায়া তা এরা সহজেই বুঝতে পেরেছিল। করিডোরের শেষ প্রান্তে পৌঁছতে আলোক ছটায় খোদাই করা ছবিগুলো আরো বেশি ঝলমলে হয়ে উঠছিল। ক্রমশ সভ্যতার পথে এগোতে এগোতে যে চূড়ান্ত পর্যায়ে এই প্রজাতি পৌঁছেছিল তার বিবরণ দেওয়া আছে এখানে। তবে এরপর সামনে এগোতেই একটা পরিবর্তন লক্ষ্য করলাম। মনে হলো আগের ছবিগুলোর শিল্পীর থেকে এই সময়ের শিল্পীর দক্ষতা বেশ খানিকটা কম। অপটু হাতে আঁকা এবড়ো খেবড়ো লাইন, তবে ছবিগুলো আগের থেকে বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। নগর সভ্যতা হিংস্র ও বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুরোহিতরা জানি না কেন ক্রমাগত অভিশাপ দিতে শুরু করেছে শহরের বাইরের দুনিয়াকে। অবশেষে একদম শেষ ছবিটায় দেখা মিলল একটা মানুষের। লোকটা সম্ভবত আইরেমের কোনো পরিব্রাজক। ছবিতে দেখা যাচ্ছে নামহীন শহরের সরীসৃপের দল টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছে তাকে। ছবিটা দেখতে দেখতে আমার বুক কেঁপে উঠল। ছবির মিছিল শেষ হয়ে যেতে আমি খেয়াল করলাম আমার সামনে একটা ছোটখাটো চৌকো খুপড়ি আছে এবং সেই খুপড়ির মধ্যে থেকেই সাদাটে আলোটা বেরিয়ে আসছে। সেই গর্তটার কাছাকাছি পৌঁছে আমি কৌতূহলে প্রায় চিৎকার করে উঠলাম। মনের ভিতর একটা অদম্য আগ্রহ জন্মালো গর্তের ওপাশে কি আছে তা জানতে। মুখ বাড়িয়ে দেখলাম গর্তের ওপাশে কোনো ঘর নেই, তার বদলে একটা বিরাট ফাঁকা উজ্জ্বল মহাশূন্য বিরাজ করছে। ঠিক যেন মাউন্ট এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে বহু নিচে এক কুয়াশায় ঘেরা সমুদ্রের দিকে আমি তাকিয়ে আছি। আমার পেছনের প্যাসেজটায় সোজা হয়ে দাঁড়ানো যায় না, আর আমার সামনে সাদা আভায় ভরা এক অনন্ত মহাশূন্য। পায়ের দিকে তাকাতে দেখলাম আবার ছোট ছোট সিঁড়ির ধাপ নেমে গেছে নিচে। সেটা ধরে খানিকটা নিচে নামলাম বটে, কিন্তু তারপরই উজ্জ্বল আভায় আমার চোখ ধাঁধিয়ে গেল। বাঁদিকে তাকাতে আঁতকে উঠলাম। দেখলাম সেখানে নিরেট পাথরের গায়ে একটা আধ খোলা দরজার পাল্লা। দরজাটা একটা ছোট প্যাসেজে উন্মুক্ত হয়েছে এবং দরজার উপরে বেশ কিছু প্রাচীন নকশা খোদাই করা।
জানি না কেন দরজার ওপারের জগৎটাকে ভীষণ ভয় করলো আমার। কি আছে ওই দরজার পেছনের প্যাসেজটায়? ভয়ের ধাক্কায় আমি সেই দরজার উপর একটা হাত রেখে সেটা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই বন্ধ হলো না দরজাটা। ক্লান্ত হয়ে সেই সিঁড়ির ধাপের ওপরেই শুয়ে পড়লাম। এতক্ষণ নামহীন শহরের ইতিহাসে যা দেখেছি আর জেনেছি, তার মধ্যে থেকেই কিছু একটা যেন আমার মনের ভিতরে ফিরে এসে আমাকে আতঙ্কিত করতে লাগলো। সেটা ঠিক কি তা বুঝতে পারলাম না। শুয়ে শুয়ে কিছু ভাবনা মাথায় এলো আমার। যদি ধরেও নি এই নামহীন শহরের প্রাচীন শিল্পীরা মন্দিরের দেওয়ালে জীবনযাত্রার ছবি আঁকতে গিয়ে মানুষকে দেবতার প্রতীকে এঁকেছিল, তাহলেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এই মন্দিরের ভিতরে ঘরের সিলিংগুলো এত নিচুতে কেন? মন্দিরটা তো মানুষের ঢোকার জন্য আদর্শ নয়। তাছাড়া শেষ ছবিতে সেই ছিন্ন ভিন্ন পরিব্রাজকের শরীরটা মানুষের মতো আঁকা হলো কেন? শহরের রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে এমন কিছু অসঙ্গতি আমি দেখেছি যা এর ইতিহাসের সঙ্গে মিলে আমার মনের ভিতরে এক রাশ প্রশ্নের জন্ম দিল। শেষ ছবিতে সেই ছিন্ন ভিন্ন মানুষটার কথা মাথায় আসতেই আতঙ্কের স্রোত আমার বুকের ভিতর বেড়ে উঠল। আজ কয়েক সহস্র বছর পরে আবার এক জীবিত মানুষ এসে দাঁড়িয়েছে এই অভিশপ্ত শহরে। কেবল সেদিনের শহরের বাসিন্দারা আজ উধাও হয়েছে কোনো অজ্ঞাত স্বর্গলোকে। মন বলল, এই সিঁড়ি বেয়ে নিচের ওই আলোকোজ্জ্বল খাদের মধ্যে নেমে গেলেই সব প্রশ্নের উত্তর মিলবে। সেই উত্তরের সন্ধানেই নামতে যাচ্ছিলাম, কিন্তু থেমে গেলাম। যে করিডোরটা দিয়ে হেঁটে এখানে এসেছি, এখন সেখান থেকে ভেসে আসছে একটা তীব্র মাটি কাঁপিয়ে দেওয়া শব্দ। বহুক্ষণের এক টানা নৈশব্দের পরে সেই অপার্থিব শব্দ আমার শরীরের সমস্ত কোষকে বরফের টুকরোতে পরিণত করল, যেন বহু দূরের মৃত আত্মারা একসঙ্গে জেগে উঠেছে। আমি ছিটকে পিছিয়ে এলাম। শব্দের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। সিঁড়ি কাঁপিয়ে প্যাসেজের মধ্যে দিয়ে বাইরে থেকে ছুটে আসছে সেই আওয়াজ, সেই সঙ্গে একটা কনকনে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছে আমার ফেলে আসা সুড়ঙ্গটার ভিতর থেকে। বুঝলাম এটা সেই হাওয়া যেটাকে শহরের মাঝখানে ঘূর্ণিঝড়ের মতো দেখেছিলাম। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সূর্য ওঠার সময় হয়েছে। অর্থাৎ সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাওয়াটা আবার গুহার ভিতরে ফিরে আসছে। মুহূর্তের মধ্যে প্যাসেজ থেকে ধেয়ে এলো সেই হাওয়া, বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে মিলিয়ে যেতে লাগলো সেই আলোকিত পাতালের গহ্বরে। কোনো রকমে পাথরের খাঁজে হাত আটকে নিজেকে হাওয়ার স্রোতে ভেসে যাওয়া থেকে রক্ষা করলাম। শব্দের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। মনে হচ্ছে পৃথিবীর অন্তঃস্থল কাঁপিয়ে তার ভিতরে প্রবেশ করছে সেই হাওয়াটা। জানি না কেন মনে হলো হাওয়াটা যেন জীবন্ত, যেন আমাকে সেই পরিব্রাজকের মতোই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে চায় সে। আমি চিৎকার করতে লাগলাম প্রাণপণে, কিন্তু সেই দানবিক হাওয়ার শব্দে ঢাকা পড়ে যাচ্ছিল আমার গলার আওয়াজ।
আমি করিডোর দিয়ে উঠে আসতে চাইছিলাম, কিন্তু হাওয়ার ধাক্কা আমাকে টেনে নিয়ে যেতে চাইছিল পাতালের গভীরে। এক সময় মনে হলো আমি জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছি। এক মনে বারংবার আউড়ে চলেছি উন্মাদ তান্ত্রিক আব্দুল্লাহ হজরতের সেই লাইন দুটো। এরপর ঠিক কি হয়েছিল তা একমাত্র মরুভূমির দেবতারাই হয়তো জানেন। মাটির অতলে অন্য এক অজ্ঞাত দুনিয়ার প্রবেশ পথে দাঁড়িয়ে অনুভব করেছিলাম হাওয়ার সেই এলো পাথারি গর্জন বদলে যাচ্ছে আমার চেনা জানা কিছু শব্দে। মনে হচ্ছিল অজানা ভয়াবহ কোনো ভাষায় আমাকে ক্রমাগত যেন অভিসম্পাত করে চলেছে কেউ। প্যাসেজের ভিতরের অন্ধকারে চোখে পড়েনি, কিন্তু অন্য জগৎ থেকে বয়ে আসা ওই সাদা আলোয় দেখলাম সেই ঘূর্ণায়মান হাওয়ার ভিতরে ভেসে চলেছে কিছু দুঃস্বপ্নের জীব। তাদের বিভৎস কিলবিলের শরীরগুলো ক্রমাগত প্রদক্ষিণ করে চলেছে আমাকে। বারবার আমার দিকে ধারালো নখ আর জিভ বাড়িয়ে দিচ্ছে তারা। এদের আমি চিনি। একদিন মাটির উপরে এরাই গড়ে তুলেছিল নামহীন শহর। আজ এতকাল মাটির নিচে বসবাস করে এরা পরিণত হয়েছে তাদেরই উপাস্য বিভৎস দেবতায়। কখন ঝড় থেমেছে আমি বুঝতে পারিনি। সাদা আলোর শেষ বিন্দুটা পাতালে মিলিয়ে আসতে গোটা মহাশূন্যটা অন্ধকারে ভরে গিয়েছিল। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে বেরিয়ে এসেছিলাম সেই গুহামুখ থেকে। চাঁদের আলোয় ভেসে যাওয়া সেই রাতে মরুভূমির বুকে শুয়ে খানিকটা শান্ত হবার পর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যেই কিনা জানি না, নামহীন শহরের ইতিহাসের খানিকটা যেন ভেসে উঠেছিল আমার চোখের সামনে। বেশিরভাগটাই অস্পষ্ট, যতগুলো উত্তর তার থেকে ঢের বেশি প্রশ্ন। হয়তো মন্দিরের সেই দেবতারা আসলে ছিল অন্য জগতের কোনো জীব। তাদের জন্যই তৈরি হয় ওই বিশেষ মন্দিরগুলো। দীর্ঘদিন ধরে মন্দিরের পুরোহিতদের মায়াচ্ছন্ন করে তাদের বশ করেছিল প্রাণীগুলো। তারপর মরুভূমির আগ্রাসনের অছিলায় সেই মহাচ্ছন্ন পুরোহিতরাই বাইরের পৃথিবীর প্রতি মানুষকে হিংস্র করে তোলে। স্বর্গবাসের লোভ দেখিয়ে টেনে নিয়ে যায় পাতালের গভীরে। মৃত্যুর থেকে গভীর এক অন্ধকার গ্রাস করে সেই শহরের বাসিন্দাদের। তারা পরিণত হয় তাদের এই উপাস্য মৃত্যুহীন দেবতায়। আজও রাত নামলে নিজেদের তৈরি করা শহরের বুকে ঘুরে বেড়ায় তারা। হয়তো বিবর্ধিত হিংস্র চোখে পুরনো সভ্যতার স্মৃতি রোমন্থন করে, অথবা অন্য কিছু, আমার জানা নেই। আরো গভীর রাতে শুনলাম সেই নামহীন শহরের বুক থেকে ভেসে আসছে এক গুরুগম্ভীর ঘণ্টার ধ্বনির শব্দ। নীল নদের ধারে মেমনন্দের সূর্য পুজোর মতোই
সেই ধ্বনি ছড়িয়ে পড়ছে মানুষের জগতে। এই গল্পে অলৌকিকের আবরণে লাভক্রাফট এত কিছু বলেছেন যে আমার আর আলাদা করে কিছুই বলার নেই। তবে এইটুকুই বলতে পারি, জীবনে আর যাই করুন না কেন, কারো কাছে নিজের মাথা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিকিয়ে দেবেন না, নইলে আমাদের এই গোটা পৃথিবীটাই নামহীন গ্রহে পরিণত হতে বেশি সময় লাগবে না। শুনছিলেন H.P. লাভক্রাফটের কাহিনী দি নেমলেস সিটি অবলম্বনে নামহীন শহর। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।